ডাক্তার গণেশ বেদজ্ঞ আমি খুব কাছ থেকে ডাক্তারবাবুকে দেখেছি এবং আমি দেখতাম যে বিশেষ করে ওনার বস্তি অধ্যুষিত এলাকায় শ্যামপুকুর, বাগবাজার, শোভাবাজার, কুমারটুলি বিভিন্ন বিস্তীর্ণ এলাকার হাজার হাজার বস্তিবাসীর উনি যেন একটা প্রাণ ছিলেন। আবার নিজে থেকে প্রচুর ওষুধ তাদের দিয়ে দিতেন। আমরাও ডাক্তারবাবুকে বলতাম যে ডাক্তারবাবু মেডিকেল ব্যাংকে পাঠিয়ে দেবেন, আমরাও ওষুধ দেবো। কারণ ওনার পুরো মনটা একটু গেরুয়া। যেহেতু উনি স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের প্রতি তিনি খুব অনুরক্ত এবং তিনি যেন সেই প্রিয় মানুষটার সঙ্গে যেন উনি সবসময় থাকছেন এবং সুদূর কামারপুকুর সেখানে দৌড়ে যাচ্ছেন, বিভিন্ন গ্রামে গঞ্জে যাচ্ছেন, মঠ ও মিশনের বিভিন্ন অনুষ্ঠানে দৌড়চ্ছেন। তা আমি দীর্ঘদিন ধরে তার সঙ্গে বহু সামাজিক অনুষ্ঠান, শুধু চিকিৎসা বিজ্ঞান ছাড়াও উনি বহু সামাজিক বিজ্ঞানে ছিলেন। বিশেষ করে এই পানীয় জলের যে অভাব আসতে পারে, এই যে এনভায়রনমেন্টটা ঠিক রাখা উচিত, প্লাস্টিক ব্যবহার ঠিক নয়, বিভিন্ন সময় ছোট বাচ্চাদের পুষ্টির জন্য কি করা উচিত, গর্ভবতী মায়ের কি করা উচিত, এই যে বিভিন্ন ধরনের মানুষকে সুপরামর্শ দেওয়া চিকিৎসা বিজ্ঞানের বাইরেও, এটা কিন্তু সকল চিকিৎসকের মধ্যে দেখা যায় না, যেটা ডক্টর বেদজ্ঞ তিনি প্রতিটি ক্ষেত্রে করতেন। বিধানবাবু যেভাবে মানুষের সান্নিধ্যে ছিলেন, বিধানবাবু হিসেবে বাংলার শুধু না বিশ্বের একটা শ্রেষ্ঠ ডাক্তার হয়েছিলেন। ডাক্তারির সঙ্গে সঙ্গে তার ছিল মানবিকতা, যেটা আমি ডক্টর বেদজ্ঞের মধ্যেও দেখছি, যে তার মধ্যে একটা মানবিকতা আছে। চিকিৎসার পাশাপাশি একটা মানুষকে মনোবল বাড়াবার, এই যে প্রাণ শক্তি দেওয়ার, এটা কিন্তু ডক্টর বেদজ্ঞর আছে। তাঁর কাজে শুধু নিজেকেই নয়, যুক্ত করলেন আরও অনেক অনেক চিকিৎসককে। নির্মল ঠাকুর যেই পাশ করলো, তাকে বলার পরই ও আমাকে আমাদের এখানে সপ্তাহে একদিন বসতে আসতে বললো। আমাদের ভবতারির পাশে থাকে ডাক্তার পূর্ণব্রত বসু মল্লিক, তাকে বলাতে সেও রাজি হলো। তারপরে বলেছিলাম ডাক্তার দেবাশিস পাল, ওই বিকে পারে থাকে, তিনিও আমাদের এখানে বসলেন। তখন আরও ডাক্তার ছিল, তা চলে গেছে, কয়েকজন মিলে আমরা সপ্তাহে 6 দিনই সন্ধ্যেবেলায় করতাম। আমরা বলি গণেশ কাকা। তখন আমি হয়তো ক্লাস 3-4-এ পড়ি। চোখে নেত্রনালী বলে যেটা বাংলায়, সেটা হয়েছিল, চোখ দিয়ে অবিরাম জল পড়তো। গণেশ কাকা নিজে উদ্যোগ নিয়ে আমাকে মিডল কলেজে নিয়ে গেছিলেন। যা কিছু প্রবলেম হবে, মানে ডাক্তারি প্রবলেম হলে গণেশকে ডাকো। ডাক্তার হওয়ার আগে থাকতেই গণেশ কাকা বলেছিলেন, শোনো, পাশ করছো, এবার এখানে যে কম্বুলিয়াটোলে দরিদ্র ভাণ্ডার আছে, তুমি একটু জয়েন করো। 1981 জানুয়ারিতে আমি পাশ করি এবং সেই জানুয়ারি মাসেই গণেশ কাকা আমাকে নিয়ে গিয়ে, একদম বলতে হাত ধরে নিয়ে গিয়ে জেনারেল মেডিসিনের ডিপার্টমেন্টে বসিয়ে দিয়েছিলেন। বহু ক্ষেত্রে মানুষটাকে অনেকেই যেভাবে এক্সপ্লয়েট করে, সেটা ঠিক নয়। ডক্টর গণেশ বেদজ্ঞর সঙ্গে আমার পরিচয় আজ থেকে 40-45 বছর আগে পড়তে ঢুকেছি। সেই সময় থেকেই ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয়, সাহায্যও করেছেন। সাথে পরবর্তীকালে যখন ডাক্তার হওয়ার পরে যে সমাজ সেবার ব্যাপারটা, বেশিরভাগই এখানে কম্বুলিয়াটোলা দরিদ্র ভাণ্ডার এর একটা ইনস্টিটিউশনের মাধ্যমে আমিও যুক্ত হয়েছিলাম। এখন সাধারণভাবে অসুস্থ মানুষ তো বড়লোক গরিব হয় না, সবাইকারই অসুখ করে। এবারে ঠিক প্রপার লাইনে তাকে না গাইড করতে পারলে সে হয় কি ধনের প্রাণে মারা যায়। তো তারা বিপদে না পড়ে চিকিৎসা হয় এবং আর্থিক খুব একটা চাপের মধ্যে না পড়ে, সেটাও একটা কারণ। সেটা আমি ওনার থেকেও এই অ্যাসোসিয়েশনে পেয়েছি। তাকে আমরা সবাই জানি যে উনি একজন প্রবাদ প্রতিম চিকিৎসক, লিভিং লিজেন্ড। একাধারে ছিলেন একজন বড় মাপের অধ্যাপক। দীর্ঘদিন ধরে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং আরজি কর মেডিকেল কলেজের তিনি অধ্যাপনা করে এসেছেন। তার যে ডিসিপ্লিন বোধ, এই বোধগুলোর ওপরে গণেশদা মূলত দাঁড়িয়ে রয়েছেন। আমরা অত্যন্ত গর্বিত যে আমরা উত্তর কলকাতার বুকে এই রকম একজন সুচিকিৎসক, সুসংগঠক, সুদক্ষ একজন কম্বুলিয়াটোলা দরিদ্র ভাণ্ডারের অভিভাবক, তাকে যে আমরা পেয়েছি, তার জন্য আমরা অত্যন্ত গর্ববোধ করি এবং আগামী দিনে তার আমরা দীর্ঘায়ু কামনা করি। ডাক্তার হিসেবে গণেশদার তুলনা নেই, কারণ সাধারণ মানুষের চিকিৎসা করতে গেলে প্রথম যেটা দরকার হয়, মানুষটাকে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার আর্থিক অবস্থা, সে কীরকম জায়গায় থাকে, সে কী ধরনের ওষুধ কিনে খেতে পারবে, এই যে পুরো ব্যাপারটাকে বুঝে একটা মানুষকে চিকিৎসা করা, এই যে টোটালিটিটা, এটা কিন্তু গণেশদার মধ্যে আমি দারুণ দেখেছি। গণেশদা যে কাজেই হাত দেয় না কেন সেটা কমপ্লিট করে। গণেশদার সঙ্গে আমার প্রায় 35 বছরের আলাপ। ওনারই প্রেরণায়
আমি কম্বুলিয়াটালা দরিদ্র ভাণ্ডারে দুস্থ রোগীদের চিকিৎসা করতে আসি। উনি লেখালেখিও করেন এবং একবার পড়েছেন যে মানুষ যে তাদের আর ওই বই ত্যাগ করার কোনো ইচ্ছা থাকে না। কম্বুলিয়াটালা দরিদ্র ভাণ্ডারের একজন চিকিৎসক। জীবনে যখন প্রথম পাশ করে আসি, গণেশদাই আমায় প্রথম এখানে হাতে করে ধরে নিয়েছে, বললো নে যে চিকিৎসা কর। আর গণেশদা সম্বন্ধে এইটুকুন বলবো, আপদে বিপদে যখনই যত বড় দুর্যোগপূর্ণ অবস্থা আসুক না কেন, গণেশদা কখনো কারোকে না বলেছেন এটা বোধহয় আমার মনে পড়ে না। ডক্টর গণেশ বেদজ্ঞর সঙ্গে আমার আলাপ প্রায় 20 বছর হবে এবং আমরা একসঙ্গে এই জয়রামবাটিতে আসি এবং একসঙ্গে ফিরে যাই। আপনারা তো সায়েন্সের একেবারে পিওর সায়েন্সের মানুষ, সেখানে আধ্যাত্মিক এবং এই সায়েন্স এই দুটোকে মিলে যাওয়ার কোনো অসুবিধা হয় না তো? না, বরং একটা আরেকটার পরিপূরক। আধ্যাত্মিকতাও একটা স্টেজের সায়েন্স আমি বলবো। আমরা যে প্র্যাকটিক্যাল সায়েন্সটা করি তার সঙ্গে এটা কিন্তু আরও ভালো ডাক্তারি করতে সাহায্য করে। মানুষ হিসেবে এবং ফিলোসফিক্যালি ওনার সাহচর্য পেলে আপনি এলিভেটেড হবেনই। 1985-তে কলকাতা পুরসভার নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে সিপিআই-এর পূর্ণেন্দু সেনগুপ্তর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন, পরাজিত হয়েছিলেন। পূর্ণেন্দু সেনগুপ্তর স্ত্রী, বর্তমান পৌর প্রতিনিধি করুণা সেনগুপ্ত বলেন, ডাক্তারবাবুর সঙ্গে আমার সম্পর্কটা খুব নিবিড় সম্পর্ক বলতে পারেন। আমার সঙ্গে না, আমার স্বামীর সঙ্গে তার গভীর সম্পর্ক সূত্র ছিল, সেই সূত্রে আমারও সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তার অবদান আমি কখনোই ভুলতে পারবো না। তো আমি একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরব যে আমাদের বিধান সরণিতে একদিন একটা লেবার তার কাজ করতে করতে মারা যায় গাড়ির ধাক্কায়। কোনো ডাক্তারের কাছে থেকে আমি সার্টিফিকেট জোগাড় করতে পারছি না যখন, তখন উনি সেই সার্টিফিকেট দিয়ে তার দাহ কার্য শেষ করার ব্যবস্থা করে দিলেন। মানুষ ডাক্তারবাবুকে স্বীকৃতি দেয়, ডাক্তারবাবুকে ভালোবাসে। অনাথ আশ্রমের সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং সবচেয়ে বড় কথা, বাচ্চারা যখন অসুস্থ হয়ে পড়ে, যখন খবর দেওয়া হয় তখনই উনি এসে যান। তাছাড়া রেগুলার তিনি ওদের চেক আপ করেন এবং পরামর্শ দেন যাতে অনাথের বাচ্চারা ভালো থাকতে পারে। আপনার কম্বুলিয়াটালা দরিদ্র ভাণ্ডারও যেভাবে সেবামূলক কাজ করে যাচ্ছে তার তুলনা হয় না। কারণ আমাদের এখানে অনেক বস্তিবাসী আছে যারা চিকিৎসা পায় না, বা আজকাল যুগে যে অর্থোপেডিকের যে অব্যবস্থা এবং বেশিরভাগই লোকই নানানভাবে পায়ের ব্যথায় ট্যাথায় যে কষ্ট পায়, সেগুলোর যাতে সুচিকিৎসা হয় সেই ব্যবস্থাও ওনারা কম্বুলিয়াটালাতে করেছেন। স্টুডেন্ট হেলথ হোম আছে আমাদের, বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা সেখানে আসে, সেই সব ছেলে মেয়েদেরও তিনি চিকিৎসা করেন। গণেশদা একবার ভোটে দাঁড়িয়েছিলেন এবং সেই ভোটে দাঁড়ানো হচ্ছে আপনারই স্বামী পূর্ণেন্দু সেনগুপ্তের বিরুদ্ধে। তো এত কিছু করার পর এই যে বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারপরে আপনাদের সঙ্গে এই সম্পর্কটা থেকে গেল কি করে? বর্তমান রাজনীতির মতো না, তখনকার রাজনীতি যাই থাকুক না কেন, তিনিও একজন প্রতিষ্ঠিত ডাক্তার এবং সেবামূলক কাজ করতেন। আমার স্বামীও সমাজ কল্যাণে কাজ করতেন, সেটা নিয়ে উভয়ের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক। এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং ওনার প্রতি আমি কৃতজ্ঞ। ইতিহাসটা বলছে আমি নিজে থেকে দাঁড়াইনি, আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলাম। এখানে রহস্যটা হচ্ছে কি, কংগ্রেসের কিছু ছেলে, কারণ তখন ওদের ওই ওএনসিতে কংগ্রেসের হেড অফিস, সেখানে গিয়ে নমিনেশন ফাইল করেছিল 100 টাকা দিয়ে। হ্যাঁ, তা ওরা প্রত্যেকেই প্রত্যাখ্যাত হয়েছিল। কারণ কিরণ চৌধুরী দাঁড় করেছে, মিলন দে বলে একজনকে, তিনি দাঁড় করেছেন, তো তারটা হয়েছে আর বাকি সব ফেরত হয়েছে। ওরা তখন কিরণ চৌধুরীকে টাইট দেওয়ার জন্য আমাকে দাঁড় করালো। কলকাতা শহরে সব নির্দল প্রার্থী জামানত হয়েছিল, কিন্তু আমার হয়নি। আমি পার্সোনাল রিলেশন তার সঙ্গে আগেও ছিল। পূর্ণেন্দুদা রাত্রিবেলা সেদিন রেজাল্ট বেরিয়ে যায় বলে এখানে কিন্তু ট্রেন বাঁধলে কেউ চিৎকার করবে না,
বলেছি, সেই সম্মানটা আমার দেখেছে, আমিও তাদেরকে সম্মান করতাম, কেন করবো না, কেন সে হয়েছে এটা ফাইট মতো, আমার কী আছে, আমি তার সেখানে তার সঙ্গে তার সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি, উনিও বলেননি। ওনার সাথে বৌদি তো আমাদের ভান্ডারে, আমি প্রত্যেকটা ফাংশানে আমাদের ওনাকে নিয়ে আসি, অন্য এমএলএ ফেমেলে আনি না। তার কারণ হচ্ছে বৌদি আমাদের যে কোনো ডাকে সাড়া দেন। 1987-তে তৈরি করলেন কম্বুডিয়াটলা দরিদ্র ভাণ্ডারের নিজস্ব বাড়ি। শুধু বাড়িই তৈরি করছেন না, তৈরি করছেন স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ান। আমি ভাণ্ডারে যুক্ত হয়েছি 1980 সাল থেকে। আর গণেশ বিদজ্ঞ আমাকে এমনি পছন্দ করতেন। মা সেই ছোটোবেলায় ডাক্তারবাবুর কাছে আমার হাত ধরে ভাণ্ডারে দিয়ে এলেন, সেই দিন থেকেই শুরু হলো আমার যাত্রা। আর উনি হচ্ছেন একটা বিরাট বট গাছ, তার ছায় আশ্রিত হয়ে আমরা গর্বিত। চিকিৎসা সংক্রান্ত বিষয় এটা কে শেখালো? এটা ডাক্তার তো একদমই প্রথম, ডাক্তারের হাত ধরেই আসা। বকলমে আমাদের রোজগারের রাস্তা করে দিয়েছেন ভাণ্ডার, সেবার মাধ্যমে আমরা কিছু নিজেদের সংসারও চালাই। শুধু পাঠিয়েছেন বহু জায়গায় কাজ শেখার জন্য, তার কাছে কৃতজ্ঞ। চাকরি করলে ভালো হতো, নাকি যে কাজটা গণেশদা শিখিয়েছে সেটা করে যাচ্ছি বলেই আমার ভালো লাগছে বা আমি গর্বিত এই কাজটাতে? সে তো অবশ্যই। ডাক্তার সবসময় বলতেন সেলফ সাফিসিয়েন্ট হওয়া একটা বড় আনন্দের। আর গলায় বগলেস পড়িস না, তাতে জীবন ভালো লাগবে না। এই যে ডাক্তারির বিষয়ে যে কাজ করা বা চিকিৎসা করা, প্রেশার দেখা, ইঞ্জেকশন দেওয়া, এগুলো কে শেখালেন? এগুলো ডাক্তারই শিখিয়েছেন। কি মানে কতদিন ধরে এই কাজ করছো? এই কাজ আমি বহুদিন ধরে করছি, হ্যাঁ, বছর 15 বেশি হবে করছি। তারপর উনি আবার আমাকে জয়রামবাটিও নিয়ে গেলেন, এটা নিয়ে গেছিল 2010 সালে। তারপর থেকে উনি প্রতি মাসেই আমাকে নিয়ে যেতেন। গণেশদা একটা কাজ করেছে, সেটা হচ্ছে তো তোকে বিয়ে করতে দিল না, এটা অসুবিধা হয় না? না। কেন, মানে এখন মনে হয় না যে না বিয়েটা না করে ভুল করেছি? না, ওরকম কিছু মনে হয় না। গণেশদা এমনি মানুষ হিসাবে কেমন করে দেখছিস তুই? অতুলনীয়, ও তো বলে প্রকাশ করা যাবে না। মানে যেরকম, আমি একটা দুটো উদাহরণ কি জানতে পারি আমরা? হ্যাঁ, হয়তো কোনো পেশেন্টকে, গরিব পেশেন্টকে দেখেছে, তার হয়তো ওষুধ কেনার ইয়ে নেই, আমাকে হয়তো উনি পয়সা দিল, দিয়ে বলে তুই ওষুধটা কিনে ওনাকে দিয়ে আয়। তারপরে তো গণেশদার সাথে সারাদিন, মানে সকালবেলা আমি জানি 6টা থেকে চালু হয়, ভোর 6টা থেকে চালু হয় রাত্রি 10টা পর্যন্ত। কত ফোন আসে তার তো হিসেব নেই, মানে সেঞ্চুরি করে যায় এরকম ব্যাপার। ডাক্তারবাবু তো খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, ওনার সাথে কাজ করতে ভালোও লাগে। আর গরিবদের উনি সেবা করেন। ডাক্তারবাবুর সাথে এখনও সেই সম্পর্কটা আছে। কতদিনের সম্পর্ক ডাক্তারবাবুর সাথে? ডাক্তারবাবুর সাথে 35 বছরের। উনি আমাকে প্রথমত হচ্ছে এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে ফিজিওথেরাপি শেখা, তারপরে ইঞ্জেকশন দেওয়া, প্রেশার মাপা, এইসব কোনো, তারপরে পরে মানে এই ওষুধ ফষুধ এইসব দেওয়া, এইসব শিখিয়েছে। শেখালো এই কাজগুলো ডাক্তারবাবু। ডাক্তার খুব ভালো লাগে, ডাক্তার ব্যবহার ভালো, গরিবদের জন্য উপকার করে। আমাদের এই ডাক্তারখানাতে ঢুকেই তো আমরা সব কাজ শিখেছি, ইঞ্জেকশন দেওয়া, প্রেশার মাপা, রক্ত টানা, সেটা ডাক্তারই আমাদের। আল্লাহরও তাও 5 বছর হয়ে গেল। মানে কি করেন আপনি? এমনি ফিজিওথেরাপি, এমনি ডাক্তারবাবু এমনি ভালো লাগে। ডাক্তারবাবু কি কখনো বকাঝকা করেছেন? না, ডাক্তারবাবু কিছু বলেনি, আরও ভালোবাসে। শৈলেশ নিজেই এসেছিল ওইখানে, আমাদের স্বাস্থ্য কমিউনিটিরা জেনারেল ইউনিটে ছিল, আর বিশু ওরা স্পেশালিস্ট ইউনিটে যুক্ত হয়েছিল। এবং ভান্ডার সম্বন্ধে আমি বলি, এটা ইনডাইরেক্ট সোর্স অফ এমপ্লয়মেন্ট। ওই কাজ থেকে লোকে কাজ, এই ব্লাড টানছে, প্রেশার দেখছে, এইগুলো তো তার তো জীবিকা চলে যাচ্ছে। আজকের বাজারে কে পাবে অত ছেলেরা? এই যে সন্ধ্যা তো একটা বিস্ময়কর। হ্যাঁ, নিশ্চয়ই। ক্ষমতার সঙ্গে আস্তে আস্তে ওই ইনভলভ হয়ে গেল, ও গোপাল তো হয়ে গেল, মন্টু, এরা এসে গেল, এবং এরা সিনসিয়ারলি কাজ করে, যেটুকু করার কাজ করে। ভেঙেছে দেশ, ভেঙেছে রাজ্য, ভেঙেছে সম্পর্ক, কমেছে অপরের দুঃখ ভাগ করে নেবার তাগিদ। আর মানুষটি কেমন যেন আরও বেশি বেশি আঁকড়ে ধরেছেন নিজস্ব পরিধির মধ্যে আবদ্ধ মানুষজনকে। যেখানে আমরা থাকতাম তেলিপাড়ার বাড়িতে, সেখানে সবসময়ই দরজা খোলা, এবং রাতে যখন রুগী আসছে বাবা উঠে গিয়ে দেখছেন, কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই। আমরা হয়তো অনেক সময় বলেছি যে না এখন বাড়িতে নেই, কিন্তু বাবা ছুটে এসছে যে না দরকারই তো আসেন। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে সন্ন্যাসীর মতো বাবা মাটিতে শুয়ে পড়ছেন। বাবাকে যদি বালিশ থাকলেও ভালো, বাবা যদি বালিশ না থাকেও কোনো, তিনি উদাসীন।
কোনো বিলাস ব্যসন কোনো দিন দেখিনি। করতেই পারতেন তিনি জীবনে, একটি বিলাসী জীবন যাপন করতে পারতেন, কিন্তু করেননি। উনি আমাদের বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ানও ছিলেন। পরে ওনার মেয়েকে আমি বিয়ে করি। মানে সারা পৃথিবীতেই খুব বিরল এরকম চিকিৎসক। আমি একটা উদাহরণ দেব, রিসেন্টলি আমাদের সকলেরই করোনা হয়েছিল। সৌভাগ্যবশত উনি তখন আমাদের বাড়িতেই ছিলেন। ওনার দেওয়া ওষুধেই আমরা আস্তে আস্তে সেরে উঠলাম। ওনাকে হাসপাতালে যেতে হলো। আমি দেখেছি তখন যে অক্সিজেন সিলিন্ডার বা পাশে রাখা রয়েছে, ওনার শ্বাসের কষ্ট হচ্ছে, আমরা ওনার নাকে অক্সিজেন লাগিয়ে দিয়েছি। সেই সময় যদি কোনো রোগীর কল আসে তখন কিন্তু উনি তাকে ওষুধ বলে দিচ্ছেন এবং সেটা ঠিকঠাক বলছেন। কিন্তু কিছু কিছু মানুষ থাকেন যাদের মধ্যে দিয়ে আমরা ভগবানকে দেখতে পাই। উনি হচ্ছেন সেরকম একজন মানুষ। অনিতা ভট্টাচার্য। হ্যাঁ, দাদুর সাথে কি কথা হয়? দাদুর সাথে কেমন আছো, ভালো আছো কিনা? হ্যাঁ, দাদু ভালোবাসে? হ্যাঁ। আচ্ছা, তাহলে দাদু এমনি খুব ভালো তো? হ্যাঁ। হ্যাঁ, বেশ। আর দাদু কি বলে? দাদু কথা বলে না, ছেড়ে দেয়। আচ্ছা। প্রীতব্রত ভট্টাচার্য, আমি ডক্টর বেদজ্ঞর নাতি। দাদুকে দেখা আমার প্রথম স্মৃতি হচ্ছে দাদুর সাথে বেসিক্যালি পাঞ্জা লড়া, আর প্রত্যেকবার আমি হারতাম অবভিয়াসলি। সকালে উঠে তার প্রত্যেক দিন এই গান টান করা, এটা আমি প্রথমবার দেখছি, অ্যান্ড ইটস ভেরি ডিফারেন্ট। খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স। এটা আমার মধ্যে একটা পজিটিভিটি দেয়। জন্মে থেকেই ডাক্তারবাবু আমাদের তো হাউস ফিজিশিয়ান ছিলেন। আমার দাদু, বাবা, আমি এবং আমার পরবর্তী আমার ছেলেদেরকেও উনি দেখছেন, চিকিৎসা করছেন। ডাক্তারবাবুকে ঠিক ডাক্তারবাবু বলে আমি তো ভাবি না, নেক্সট টু মাই ফাদার। সোনার দোকান আছে। হ্যাঁ হ্যাঁ। এই সোনার দোকানের নাম হচ্ছে উদ্বোধন। হ্যাঁ। তো এই নামটা কে দিল? ওইখানেই আমি ঠাকুর রামকৃষ্ণদেবকে তো আমি গুরু মানি, সেইখান থেকেই অনুপ্রাণিত হয়েছি এবং সবটাই এসেছে ডাক্তারবাবুর কথাতে। মানে ডাক্তার হিসেবে যদি বলা হয় আদর্শ, তো আমি ওনাকেই বলবো। পাড়ায় তো পরিচিতি তুলনাহীন। মানে পয়সার দিক দিয়ে কোনোদিন আমি দেখিনি যে পয়সা চেয়েছেন উনি কারোর থেকে। প্রেরণায় আপনি কি কোনো ছবি এঁকেছেন? হ্যাঁ, অনেক এঁকেছি, অনেক ছবি এঁকেছি। বিবেকানন্দের ছবি তো এঁকেইছি। ঈশ্বর বিশ্বাসী ধর্মপ্রাণ মানুষটি শীত গ্রীষ্ম সকাল সন্ধ্যা ঝড় জল উপেক্ষা করে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে ছুটে বেরিয়েছেন এ দরজা থেকে সে দরজায়, এ পাড়া থেকে ও পাড়ায়। জাতপাত ধর্ম বর্ণ ধনী নির্ধন সবাকার পাশে, যে ডেকেছে তারই কাছে। গীতা উপনিষদ কথামৃত। স্থিতধী হয়েছেন বিবেকানন্দ, মা শারদা, রামকৃষ্ণে। সেবামূলকটা তো আধ্যাত্মিকের একটা। স্বামীজি বলছে আমাদের জীবনে দুটো জিনিস দরকার, ত্যাগ এবং সেবা। সুতরাং ত্যাগ আর সেবা তো ঠাকুরের চেয়ে আমার ছোটোবেলাতেই ছিল। মানে আমি বলছি যে আস্তে আস্তে যখন ডাক্তারিতে করতে গেলাম তো ওগুলো তো আমার ভেতরেই ছিল। তবে আমার স্ত্রী মারা যাওয়ার পরে হয়তো বলো একটু সময় বেশি পেয়েছি। সুগভীর আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে তার বিশ্বাসী মন নিয়ে অবাধে বিচরণ করেছে রবীন্দ্রনাথ, সুভাষ বোস, নজরুলে। চিকিৎসা ও আধ্যাত্মিকতার কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে তার বিচরণ গান, কবিতা, নাটক, সাহিত্যে অর্থাৎ সংস্কৃতি সব শাখায়। আমি সুধবাবুকে বলেছিলাম এই যে আমাদের সমাজে এত ব্রুটালিটি, হিংসা এসব, এর কারণ আমরা সাহিত্য থেকে অনেক দূরে। ওর বই আছে সভ্যতার আদিবিন্দু রাহার সরকার, ওনার এসে বলছে হিতের সহ ইত্যর্থ সাহিত্য। যেখানে হিতের কথা আছে সেই হচ্ছে সাহিত্য। হিতের কথা আসলে সাহিত্য না, আমি লিখলাম সাহিত্য তা হবে না। এবং বঙ্কিমবাবা রবীন্দ্রনাথে পেয়েছি সহিত আর সহিত সঙ্গে থাকবে। সুতরাং সাহিত্য অবশ্যই দরকার। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন সাহিত্য সংস্কৃতি না থাকলে মানবতা বোধের শিখরে পৌঁছানো যায় না। আমরা শিক্ষিত নই, আমরা ডিগ্রিত। আমি যেই বলে শিখেছি খবরদার বলো ডিগ্রিত, ওই ডিগ্রি পেয়েছ। I charge you that ever in your life and conversation বলছো না কোনো, you prove yourself worthy of this image, যে উপযুক্ত তুই এটা প্রমাণ করো। কে করছে করে? সব তো চোর হচ্ছে। কখনো ডাক্তার হয়ে, কখনো বা স্বজন বন্ধু হয়ে থেকেছেন। তো আর এদিকে দেখার মধ্যে যদি নাম করা বলতে পারেন, এমনি বীরেন ভদ্রের বাড়িতে আমি চিকিৎসা করতাম। রবীন মজুমদারের কথা বললে সেখানেও চিকিৎসা করতাম। সবথেকে বড় কথা হচ্ছে রবীন মজুমদার যখন মারা যান আমি ডেথ সার্টিফিকেট দিই, সেটাও বলে দিই, এটা উল্লেখ করে দেব, কারণ এটা উল্লেখযোগ্য ঘটনা।
আর এদিকে জুথিকা রায়ের বাড়িতে আমি চিকিৎসা করতাম, এদিকে পাশে আমাদের ঘটক বাড়ি, ওদের বাড়ি আমি চিকিৎসা করতাম সবারই। দ্বিজেন মুখার্জির বাড়িতেও উনি আমাকে ডাকতেন, সেখানেও যেতাম। আর সবাই সম্বন্ধে বলতে পাশে পাশে মাঝে সাঝে হয়তো উনি কখন ডাকতেন, একবার যেতাম। বিরাদি আর অরুণ দাশগুপ্ত, শ্যামলবাবু খুব স্নেহ করতেন আমাকে, শ্যামল ঘোষ। মহেন্দ্রগুপ্ত, বাবা মহেন্দ্রগুপ্ত আমাকে খুব স্নেহ করতেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, প্রবীণ মজুমদার, জ্যোতিকা রায়, দ্বিজেন মুখোপাধ্যায়, শ্যামল ঘোষ, রামকুমার চট্টোপাধ্যায়, মহেন্দ্র গুপ্ত, ত্রিগুণা সেন, মেহেদি হাসান, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতিরেখা সেনগুপ্ত, বীণা দাশগুপ্ত, অরুণ দাশগুপ্ত, শুভাশিস গঙ্গোপাধ্যায়, ডক্টর প্রশান্ত চট্টোপাধ্যায়, শিবব্রত কর্মকার, লক্ষ্মী কর্মকার, অংশুমালা কর্মকার, এমনই অনেক যে যার পেশা ও চর্চায় স্বল্পখ্যাত সুখ্যাত মানুষজনের সঙ্গে। ডক্টর গণেশ বেদজ্ঞ আমাদের পাড়ায় দীর্ঘকাল আছেন এবং আমি তার প্রতিবেশী বলে গর্ববোধ করি। এই কারণেই যে একটি মানুষকে আমি দেখে আসছি যে পাড়ার মানুষের জন্য বটে, বেপাড়ার মানুষের স্বাস্থ্যের অবনতি হলে নিঃসংকোচে এগিয়ে যান, সাহায্য করেন। আজকে যখন চিকিৎসকদের কাছে পৌঁছানো বা তাদের দিয়ে চিকিৎসা করানো অত্যন্ত ব্যয়বহুল ব্যাপার, তখন কিন্তু ভদ্রলোক টাকা অস্ত্র পাবেন না, যা রোগী দিতে পারে তাতেই উনি সন্তুষ্ট থাকেন এবং নিঃসংকোচে চিকিৎসা করেন। আমার সঙ্গে যখনই রাস্তায় দেখা হয় একগাল হাঁটছেন, জিজ্ঞেস করেন কেমন আছেন। এই যে পরিচয় এবং পরিচয়টা ঝালাই করে নেওয়া, এটা ওর মতো ব্যক্তিত্বের কাছে বেশ বেশ প্রীতিপ্রদ ব্যাপার। আমি জানি না এরকম মানুষ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আছেন কিনা। যদি থাকেন তাহলে এদের জন্যই কিন্তু আমরা সুস্থভাবে বেঁচে থাকার ওষুধ পাচ্ছি। গণেশ দা, গণেশ বেদজ্ঞ, ডক্টর গণেশ বেদজ্ঞ। আর যদি তাকে কোনো উপাধি দিতে হয় তাহলে বলা যেতে পারে রাজর্ষি গণেশ বেদজ্ঞ। কারণ উনি ওর ডিসপেন্সারিতে যখন বসেন, একটু গরম লাগলে খালি গায়ে বসেন, রাজার মতো, ভিখিরির মতো নয়। আর তারপরে আমি হয়তো দুটো বিস্কুট নিয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ভিখিরির মতো সে বিস্কুট। রাজা ভিখিরি সব এক অঙ্গে। মানে এরকম একটা মানুষ চট করে পাওয়া যায় না। আমার মনে পড়ে যাচ্ছে আমাদের এই অঞ্চলে এক ডাক্তার, হাটুয়া না খাটুয়া কি নাম জানো, একটি ছেলে, বাচ্চা ছেলে, তার, সে ভদ্রলোক চাইল্ড স্পেশালিস্ট, তার খুব যন্ত্রণা হচ্ছে। কিসের যন্ত্রণা হচ্ছে? রাত্রি তখন 3:30 4টে হবে। তখন আমি সেই ভারী ছেলেটাকে কোলে করে নিয়ে গিয়ে তার বাড়ির কাছে গিয়ে একটু বলে একটু দেখে দেবে তো। সাড়া দিচ্ছে না, আমি ছাড়ছি না। সকালে আসবেন 7টার পরে বলে। এখন অথচ গণেশদার হচ্ছে ওই যে হিপোক্রেটিক ওথ আছে, হিপোক্রেটিক ওথ আছে, যাতে সম্ভবত এই কথা বলেছে, আই উইল বি অলওয়েজ অ্যাট দ্য সার্ভিস অফ দ্য সিক অ্যান্ড দ্য ডিজিজড। Anyone in need of service, I will be always serviceable. এই যে সেইটা সাধারণত ডাক্তার দেখতে পাই না। তারা অধিকাংশই তাদের, এবং তাদের যত মানে নামযশ বাড়ে, ফিস বাড়ে, তত বেশি তারা দুষ্প্রাপ্য হয়ে ওঠেন। গণেশদা কিন্তু সেসব না, এবং এক কথায় গপ্প করে তেলে ভাজা খেতে খেতে তারই সঙ্গে সমস্তটা। আমি সেই জন্যেই ওই মানুষটাকে দেখলে আমার রাজর্ষি মনে হয়, যে রাজার মতো সমস্ত মানুষকে নিজের আদর্শ, সেই গোবিন্দ মাণিক্যর মতো
সকলকে নিজের আশ্রয়ে নিয়ে নেওয়া এবং তারই সঙ্গে সঙ্গে নিজে নির্লোভভাবে কেউ যদি কিছু দেয় তো দিল, কেউ না দিল তো না দিল, কাউকে আবার নিজে একটু ওষুধ জোগাড় করে দিলেন। এই সব মিলিয়ে মানুষটার সম্পর্কে কথার শেষ হয় না আর কি। গণেশ বেদজ্ঞ আমাদের সকলেরই খুব প্রণম্য বললে বিচ্ছিরি লাগে, একটু দূরে ঠেলে দেওয়া হয়। আমাদের সকলেরই আপনার লোক, কাছের লোক, দরকারের লোক এবং বুকে আসার লোক, মাথায় হাত দেওয়ার লোক গণেশ বেদজ্ঞ, ডক্টর গণেশ বেদজ্ঞ দীর্ঘজীবী হন। তিনি দীর্ঘজীবী হলে অনেক মানুষের অনেক উপকার হবে। ডক্টর গণেশ বেদজ্ঞ আমার কাছে এমন একটি নাম যার শুরুতে ডাক্তার শব্দটা আছে এবং শেষে বেদজ্ঞ শব্দটা আছে, আর মাঝখানে যে শব্দটিকে পাই সেটি গণেশ। এই তিনটি শব্দ তিন রকমভাবে আমার কাছে ধরা দেয় একটা মানুষের অবয়বে। আমার জীবনে ডাক্তারবাবু হিসেবে যাকে আমি সবচেয়ে বেশি কাছে পেয়েছি, সবচেয়ে বেশি যার কাছে যে কোনো বিপদে যেতে পেরেছি এবং গিয়ে আমার চিকিৎসা সংকট যেটি মানে সেই মুহূর্তে, অর্থাৎ আমি কি ওষুধ খাবো, কেমন থাকবো, কি চেক আপ করাবো, সে ব্যাপারে যেমন একটা সুরাহা পেয়েছি, সেটা তো গেল শরীরের, কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা মনের ঔষধি নিয়ে ফেরত এসেছি। এবং আমার ধারণা ডক্টর গণেশ বেদজ্ঞর কাছে গিয়ে আমাদের বারে বারে এইরকমই অভিজ্ঞতা হয়, যত না বাইরের ওষুধ পাই, মানে যাকে বলে ট্যাবলেট, সিরাপ ইত্যাদি, মলম, তার বাইরে আমরা বেশি করে পাই মনের ওষুধ। আর সেই মনের ওষুধটা একেবারে আমার মনের মতো হয়ে ওঠে, কোনো এক জাদুমন্ত্র বলে তিনি তেমন কথাই বলতে থাকেন। ফলত সুস্থ হয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরি, ডিসপেন্সারি থেকে ওষুধ কিনি বটে, কিন্তু মনে হয় যেন ইতিমধ্যে আমি সুস্থ হয়ে উঠেছি। গণেশদার ব্যাপারে এইটাই বলবার কথা। এবং একেবারে আমি যখন শিক্ষানবিশী অভিনেতা তখন যে অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে এখন যখন খানিকটা পায়ের তলায় মাটি পেয়েছি, এই সময়ে দাঁড়িয়েও গণেশদা কিন্তু একই রকম সম্পর্কে আমার সঙ্গে রয়েছেন। অর্থাৎ যার কাছে গেলে দেদার ফুর্তি, অগাধ স্বাধীনতা এবং তারই সঙ্গে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা এবং তার থেকে একটি দার্শনিক চিন্তাকে সঙ্গী করে বাড়ি ফেরা। আজও গণেশদা এইভাবেই আমাদের ভাবান, উত্তেজিত করেন, মোহিত করেন, মুগ্ধ করেন এবং শরীর এবং মনের চিকিৎসা করেন। তো এইরকম একজন বন্ধু, পথপ্রদর্শক, অভিভাবক সঙ্গে থাকলে আমরা বলি যে সমাজ ঠিক দিকে এগোচ্ছে। তা গণেশদা হলেন সমাজের সেই রকম চিকিৎসক যিনি এত দিক থেকে মানুষকে ধরতে পারেন, অন্তত আমাকে তো ধরেছেনই। আর সবচেয়ে বড় কথা, খুব উপকরণহীন, আয়োজনহীন অবস্থাতেও গণেশদা সব রকম কাজ করতে পারেন। এইটা একটা শিক্ষণীয় ব্যাপার, আমি এটা গণেশদার কাছ থেকে শিখেছি। উনি খালি গায়েও যেমন সপ্রতিভ, সুন্দর জামা কাপড় পরেও তেমনই, হাঁটতে হাঁটতে উনি যেমন, গাড়িতে চড়েও উনি তেমন। অর্থাৎ ওনার নিজস্ব যে স্বকীয়তা সেটিকে উনি কখনো ছেড়ে যান না। আর সবার উপরে একটি বিশ্বাস ওনার ভেতরে আছে, আধ্যাত্মিক বিশ্বাসই আমি বলবো, যে বিশ্বাস ওনাকে সবসময় ভালো কাজের দিকে তাড়িত করে এবং সেই ভালো কাজের সংক্রমণ উনি আমাদের মতো মানুষদের মধ্যে ঘটাতে থাকেন, ছড়াতে থাকেন। এবং এই সংক্রমণে সংক্রামিত হলে সমাজের মঙ্গল, মানুষের মঙ্গল। তাই এই ওনার কাছে গেলে যে কথাটা মনে পড়ে রবীন্দ্রনাথের কথা, উপনিষদের কথা, আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে। গণেশদা সম্পর্কে এইগুলিই আমার বলার। ডক্টর গণেশ বেদজ্ঞকে আমি যতদিন দেখেছি ততদিনই আমি দেখেছি একজন প্রাণচঞ্চল মানুষকে। অনেক কথাই বলা যায়, দুটো ঘটনার কথা বলি। এক, আমরা যে পত্রিকার সঙ্গে যুক্ত কালোধ্বনি বলে, সেখান থেকে আমরা বেরিয়ে আমার বুকে একটা কষ্ট হচ্ছিল, নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল, খুবই কষ্ট পাচ্ছিলাম। বন্ধুরা গণেশ বেদজ্ঞ চেম্বারে নিয়ে গেলেন, উনি দেখলেন, দেখার পর অত্যন্ত আন্তরিকভাবেই আমার সঙ্গে কথা বললেন, সব কিছু শুনে একটা ওষুধ দিলেন, আধ ঘন্টা বসিয়ে রাখলেন। আমি ওখান থেকে ফিরে এলাম সম্পূর্ণ সুস্থ। আর একটা কথা বলি, সেবার গণেশ বেদজ্ঞ এসেছেন কালোধ্বনির ঘরে, আমরা 10-12 জন আড্ডাই দেওয়া হচ্ছিল। কিছু সমস্যা ছিল,
সে সমস্যাগুলো হচ্ছে আমাদের ব্লাইন্ড ছেলেমেয়েদের নিয়ে যে কাজ হচ্ছে সেই সম্পর্কে কিছু সমস্যা হয়েছিল, সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। ফেরার সময় গণেশ বেদজ্ঞ ওই সুকিয়া স্ট্রিটে কালোধ্বনির অফিস থেকে বেরিয়ে ওখানে একটা চপের দোকানে ঢুকলেন। ঢুকে প্রত্যেকের জন্যেই চপ আর বেগুনি এই সমস্ত কেনা হলো। কিনে আমরা 10-12 জন প্রায় মিছিল করে ওনার চেম্বার অবধি বা ওনার বাড়ি অবধি হেঁটে গেলাম। গণেশদা আমাদের কাছে হচ্ছে আশ্চর্য এক মানুষ। ধরুন শঙ্খ ঘোষের একটা বই আছে যেটার নাম হচ্ছে নিরহং শিল্পী, কিন্তু গণেশদা হচ্ছে গোটা জীবনের এক শিল্পী। গণেশদা যে শুধু একজন ডাক্তারবাবু তা নয়, কিন্তু ডাক্তারবাবু হিসেবে কত রাত কতদিন আমাদের মতো বেকার বাউন্ডুলে হতদরিদ্র লোকেদের দিনের পর দিন রাতের পর রাত সেবা করেছেন, মানে দেখেছেন, চিন্তা করা যাবে না। আমাদের নাটকের দল যে দৃষ্টিহীন ছেলেমেয়েরা যারা থাকে, সেই সমস্ত দৃষ্টিহীন বা অন্ধ ছেলেমেয়েদের দিনের পর দিন কে নয় যারা এই উত্তর কলকাতায় আমরা একটা সময় কাটিয়েছি গত 30 বছরে, সেই সময় গণেশদা ছিলেন আমাদের প্রাণের একটা বড় ভরসা অংশ। সেটা শুধু ডাক্তারবাবু বলে না, ডাক্তারবাবু তার একটা অংশ মাত্র। গণেশদা আমাদেরকে পড়তে শিখেছেন কথামৃত, শ্রীম কথামৃত লিখেছিলেন, কিন্তু আমাদের অন্তরে কথামৃত লিখে দেওয়ার একটা বড় অংশের দায়িত্ব ছিল হচ্ছে এই গণেশদার। গণেশদার স্মৃতি বর্ষার মেঘের মতো যেমন ঝরঝর ঝরঝর করে সারাদিন ঝরে, কোথাও কোনো দিন দেখে কিছু আমি পড়তে দেখিনি, কোনো সময় না। মানে প্রাচীন ভারত সম্পর্কে উনি অনেক কথা বলেন এবং শ্লোক শুদ্ধ বলছেন, যেগুলো সব মানে জীবনের অমূল্য বিষয়। মানে এই যে সত্য রজ তম এই জীবনের সাত্বিকতার পাঠির অনেকটা গন্ধ আমরা এই গণেশদার কাছে পেয়েছি। এইরকম মানুষটা কিন্তু হঠাৎ করে আজ আর দেখা যায় না চোখে চারপাশে। ডাক্তার গণেশ বেদজ্ঞ সম্বন্ধে একটা কথাই বলা যায় যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর আমি তো গানের মানুষ, আমার মনে হয় লালন ফকিরের একটি গান, যে গানটা আমাদের গণেশদা, আমাদের সবার প্রিয় গণেশদা মনে প্রাণে বিশ্বাস করেন, সেটি হলো মানুষ সত্য বিশ্বাস যার মনে, সে কি অন্য তত্ত্ব মানে, সে কি অন্য তত্ত্ব মানে, মানুষ সত্য বিশ্বাস যার মনে, মানুষ সত্য বিশ্বাস যার মনে। কম্বুলিয়াটোলা দরিদ্র ভাণ্ডার, যার বর্তমান প্রাণ পুরুষ গণেশদা, ডাক্তার গণেশ বেদজ্ঞ। তো একবার আমরা ওই কম্বুলিয়াটোলার বাৎসরিক অনুষ্ঠান করে বাইরে বেরিয়ে এলাম, রাত হয়ে গেছে, চায়ের দোকান সব বন্ধ। একটা গুমটি দোকানের কাছে গিয়ে আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে বললাম, একটু চা খাওয়াবেন? বললো না, হবে না, দোকান বন্ধ হয়ে গেছে। তো খানিক বাদে গণেশদার সম্বন্ধে একটু আলোচনা হলো। উনি জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় এসছেন? আমরা এই কম্বুলিয়াটোলার প্রোগ্রামে। ও, গণেশদার প্রোগ্রামে? আচ্ছা আচ্ছা, দাঁড়ান চা দেবো বলে চা বানিয়ে দিলেন। দেওয়ার পরে গণেশদার সম্বন্ধে অনেক কথা সেই চায়ের দোকানদার বললেন, গুমটি দোকানের মালিক। তারপর ওপরে দিকে হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বললেন, উনি মানুষ নন, উনি দেবতা। উনি না থাকলে আমরা বোধহয় এখন এই এলাকার যত গরিব মানুষ আছে কেউ আমরা বেঁচে থাকতাম না। আমারও মনে হয় যে উনি মানুষ নন, উনি দেবতা। গণেশদার কাছে চিকিৎসার জন্য আমি অনেকবারই গেছি। একটা পরশ পাথরে পরশমণির মতো, মানে স্পর্শ করলেই মনে হয় রোগ আর্ধেক সেরে গেল। এই হচ্ছে গণেশদা, কি কোন জগতে উনি বিচরণ করেন। আমরা যে তাকে এইভাবে সামনে পেয়েছি, কাছে পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য। আমি ওনাকে শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে একেবারেই আমি সেই চোখেই দেখি ওনাকে।
রক্তদান শিবিরে যখন যেতাম তখন থেকেও মানে মজা করে আমাদের ছোটদের আমরা যখন খেতে বসতাম তখন শেখাতেন যে ওই মিথ্যে তুমি 10টা পিঁপড়ে এরকম করে বলে লাই ইউ 10 অ্যান্ড এরকম বলে লেফটেন্যান্ট বানান শেখানো। তারপর ডাক্তার হওয়া সত্ত্বেও উনি এত জ্ঞান এই বিষয়ে ওনার থেকে শুনেছি এবং শিখেছি, এবং পরবর্তীকালে যখন সাহিত্যের ওই টেক্সটগুলো যেগুলো পেয়েছি যখন, তখন খুব মজা লেগেছে যে এগুলো তো আগেই জেঠু আমাকে গল্প করে শুনিয়েছিল। জেঠুর কাছে শরীর খারাপ নিয়ে গিয়ে আমি সবচেয়ে বেশি যেতাম কাশি নিয়ে। তো জেঠু মজা করে কিছুক্ষণ দেখার পরে বলতেন যে স্যাম্পেল দে। তো আমি সেটা শুনে প্রথমে অবাক হয়ে গিয়ে ভাবতাম স্যাম্পেল দে বলতে মানে বুঝতে পারতাম না। তারপরে বলতে ওরে কেসে শোনা, শুনিয়ে স্যাম্পেল দে। তারপরে আমি কেসে শোনাতাম, তারপরে সেই শুনে উনি ওষুধ লিখে দিতেন। ডাক্তার গণেশ বেদজ্ঞ ছিলেন সবাকার শুভাকাঙ্ক্ষী, অন্যরাও ছিলেন ডাক্তার গণেশ বেদজ্ঞর শুভাকাঙ্ক্ষী। এত সব এর মাঝেও গণেশ বেদজ্ঞ বরাবরই পাড়া ও এলাকার একান্ত আপনজন। প্রায় প্রতিদিনই এসে বসেন পাড়ার চায়ের দোকানে, গল্প করেন, গল্প শোনেন, খোঁজ নেন পরিবারের অন্যান্যদের, হাজির হয়ে যান পাড়ার নাটক দলের মহলা কক্ষে। বাবু যে পরবর্তীকালে আমরা যেটা বিরাট হিমালয় পর্বত দেখছি, সেটা কিন্তু ঠাকুরেরই অবদান। অতএব আমরা নাট্য জগৎকে এই যে লোকশিক্ষার একটা মাধ্যম, এইটা তিনি করেন। জ্ঞান হওয়ার সময় থেকেই গণেশদা ডাক্তারবাবু সিনোনিমাস। ডক্টর গণেশ বেদজ্ঞ মানে দুটো জিনিস ক্যারি করতেন। বেদজ্ঞ মানে আমরা জানতাম যে একাডেমিক কোয়ালিফিকেশন, বেদজ্ঞ মানেই হচ্ছেন তিনি একাডেমিক্যালি ভেরি কোয়ালিফাইড, নাম্বার 1। সেকেন্ডলি ইজ এ ডক্টর। গণেশদা ফিস নেই, টাকা দিতে পারছি না, হয়ে গেল। গণেশদা ওষুধ নেই, কিনতে পারছি না, দিয়ে দিলেন, হয়ে গেল। সবটাই গণেশদা। আর আমাদের এখানকার একটা আর্থসামাজিক যে প্রেক্ষাপট রয়েছে, সেখানে যেটা সবচেয়ে অসুবিধাজনক হচ্ছে, এই ওয়ার্ডের মধ্যেই গোটা 10-12 পল্লী মানে বস্তি রয়েছেন এবং অসংখ্য মানুষজন যারা অর্থনৈতিকভাবে অত্যন্ত প্রান্তিক স্তরে রয়েছেন। তাদের কাছে উনি একবারে ভগবান স্বরূপ। এবং এই প্রতি বছর এই একটা রক্তদান শিবির, তারপরে এই অন্ধদের নানাভাবে অন্ধ ব্লাইন্ড অপেরার সঙ্গে যুক্তি, সাংস্কৃতিক যুক্তি, রিহার্সাল শুনতে ডাক্তারবাবু কোনো কাজই নেই। ওনার ওখানে কি কাজ? ডাক্তার, সমাজসেবী, বেদজ্ঞ, এই 3টে অ্যাক্টিভিটির কোনোটাই নেই। যাকে আমরা তো বটেই দীর্ঘ 2-3 প্রজন্ম তাকে অনুসরণ করে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই সমাজের নানা কাজে নানাভাবে কন্ট্রিবিউট করেছে। সেই 9-10 রিহার্সালে একটা আমি পড়ে যাওয়ার পরে অশোকদা আমাকে সুবীর ব্যানার্জির সাথে গণেশদার কাছে পাঠান। সেই থেকেই আমার ওনার সাথে আলাপ। চিকিৎসা যখনই কোনো অসুবিধা হতো আমি অশোকদাকে বলে চলে যেতাম। এরপর উনি আসতেন আমাদের ব্লাইন্ড অপেরাতে, এসে বিভিন্ন রকম আধ্যাত্মিক নিয়ে আলোচনা করতেন। মাঝে মাঝে আসতাম ব্লাড ডোনেশন ক্যাম্পে, এসে কিছু 4-5 বছর যাবৎ আমি দিয়েছি, ব্লাড দিয়েছি। ওনার সাথে মানে মিশতে পারলে প্রতিবন্ধী জীবনটা ধন্য হয়ে যায়। আমি একজন ব্লাইন্ড অপেরার অভিনেতা। যে শ্যামবাজার ব্লাইন্ড অপেরা আছে সেখানেও তিনি বিনা পয়সায় দেখেন, সেবা করেন, আধ্যাত্মিক বিষয় আমাদেরকে পড়ান। আমার একটা অসুখ আছে, সেটা হচ্ছে অশ্ব, ব্লিডিং হতে থাকে। আমি কিন্তু যেহেতু দেখতে পাই না, সবসময় কখন যে পায়খানা দিয়ে রক্ত পড়ছে সেটা আমি ধরতে পারি না। আমার ব্লিডিং হতেই থাকে, দিনের পর দিন হতে থাকে। আস্তে আস্তে শরীর জীর্ণ হয়ে যায়, হাঁটা চলার অসুবিধা হয়ে যায়, বুক ধরপড় করে। এরপর আমি আমাদের পাড়া একজন ডাক্তারবাবুকে দেখাই, উনি দিনের পর দিন ওষুধ দিতে থাকেন, কিন্তু তাতে আমার কিছুই হয় না। এরপর আরও শরীর খারাপ হতে থাকে। তখন আমার মনে হলো আমার পাশেই তো ডাক্তারবাবু রয়েছেন, হ্যাঁ ওনাকে বলি না কেন। ওনাকে বললাম, ওনাকে বলার পরে উনি আমাকে পরামর্শ দিলেন, তুই তাড়াতাড়ি করে তুই ব্লাডটা টেস্ট করা। ব্লাড টেস্ট করালাম, দেখলাম যে হিমোগ্লোবিন আমার 2 নেমে গেছে। এই অবস্থায় নার্সিংহোমে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে সেরে উঠেছি। এই জন্য ডাক্তারবাবু যদি আমাকে না বলে দিতেন, তাহলে হয়তো এই করোনা চলাকালীন আমার কী অবস্থা হতো আমি নিজেও ভাবতে পারছি না। কম্বুডিয়াতলা দরিদ্র ভাণ্ডারের পাশাপাশি তিনি এখনও টাউন স্কুলের কমিটি মেম্বার।
সমাজপতি স্মৃতি সমিতির ভাইস প্রেসিডেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধন্য অনাথ আশ্রমের সদস্য, কাশেশ্বরী কলেজের চিকিৎসক, স্টুডেন্ট হেলথ হোমের চিকিৎসক। স্বামী বিবেকানন্দের ভক্ত ডাক্তার গণেশ বেদজ্ঞ মুখের আমন্ত্রণ পেয়ে ছুটে যান শোভাবাজার রাজবাড়িতে। স্বামীজির শিকাগো বক্তৃতার পরে কলকাতায় ফিরে এসে রাজবাড়িতে এসেছিলেন তার 125 বছর স্মরণ অনুষ্ঠানে। গত বছরের মে মাসে করোনায় আক্রান্ত হন, ভর্তিও হতে হয়েছিল হাসপাতালে ভর্তি ছিলেন দিন 7। কিন্তু আগে বা পরে অসুস্থ মানুষদের শারীরিক ও মানসিক চিকিৎসায় বিরাম ছিল না কোনো দিন। উপস্থিত হয়েছেন অসুস্থ মানুষটির শয্যার পাশে, কিংবা সম্ভব হলে টেলিফোনে পরামর্শ দিয়েছেন। লোকের ভালোবাসা পাচ্ছি। এই কিছুদিন আগে আমার যে করোনা হলো, তাতে আমাদের স্কুলেরই মানে স্টুডেন্ট, আমার থেকে জুনিয়র, অসীম ব্যানার্জি আর নন্দবাবু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি তাকে ফোন করে আমাকে ভর্তি করেছিলেন কেপিসি যাদবপুরে। তো এই জিনিস ভালো, একটা পয়সা খরচা, লোকে লাখ লাখ টাকা খরচা এই রোগে, শুধু এই জায়গায়। তারপরে সেরে সে অসুস্থ যা করেছে ভাষায় বলতে পারবো না। তো সুতরাং এই যে সহযোগিতা, এই ভালোবাসা, তার কৃপা ছাড়া কিচ্ছু নয়। আমরা যখন সবাই রোগাক্রান্ত, একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য মানুষ ছোটাছুটি করছে, একটু অক্সিজেনের জন্য কোনো চিন্তা করতে হয়নি। যেই ছেলেটি এসেছে দিতে, তাকে আমি বলছি যে আমরা সবাই রোগাক্রান্ত। তখন তো মানুষ সেই বাড়িতে ঢুকতেই ভয় পায়। 6টি মানুষ একটি বাড়িতে কোভিড রোগে আক্রান্ত। তিনি বলছেন যে আপনি কি বলছেন, উনি আমাদের রাত বিরেতে সব সময় দেখেছেন। সেই এক অভিজ্ঞতা। তখন হসপিটালের বেড থেকে আরম্ভ করে সব কিছু অপ্রতুল। কোভিড কমিটির চেয়ারম্যান জাস্টিস অসীম ব্যানার্জি, শৈলেন্দ্র স্কুলের নন্দবাবু, তার কাছে তো আমার ঋণের শেষ নেই। তিনি আমাকে জানান যে দিদি, অক্সিজেন তো এখন দেওয়া সম্ভব হচ্ছে না, বেড হলে চলবে? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, আপনি যা ব্যবস্থা করতে পারেন। নাকে অক্সিজেন নল নিয়ে তখনও তিনি রুগী দেখেছেন, ফোনে বলে দিয়েছেন, কাঁপা কাঁপা হাতে প্রেসক্রিপশনও করে দিয়েছেন। বাবা ভর্তি হলেন কেপিসিতে, বাবা সুস্থ হলেন, একেবারেই বিনামূল্যে বাবার চিকিৎসা হলো। প্রচুর মানুষ যাদের আমি চিনি না, তারা আমাকে ফোন করে বলেছে আপনি ডাক্তারবাবুর মেয়ে বলছেন, উনি ভালো হয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। যে এই অভিজ্ঞতাটা না হলে বোধহয় আমি বুঝতে পারতাম না যে বাবা কোন জায়গায় পৌঁছেছেন। বাবা যে সবসময় বলতেন যে না, মানুষের পাশে থাকতে হবে, মানুষও কিন্তু বাবার পাশে থেকেছেন। এর জন্য আমি আমার অসীম কৃতজ্ঞতা, এবং আমার কাছে অবিস্মরণীয় অভিজ্ঞতা। গত পুজোর আগে আমার হঠাৎ খুব জ্বর হলো, তা আমি তো ডাক্তারবাবুকে জানতাম না। তারপরে ফোনে প্রায় 10-15 দিন পর্যন্ত সেই অসুখ, রোজ 2বার 3বার 4বার যতবার দরকার হচ্ছে আমার সব কন্ডিশন দেখে তার সঙ্গে টেলিফোন করে কথাবার্তা বলে ওষুধ নিয়ে সব ওষুধ করে দিয়েছেন, এবং আস্তে আস্তে আমি ভালো হয়ে গেছি। আমার পাটা ভীষণ ব্যথা হয়েছিল, তারপরে তো ওই ডাক্তারবাবুকে দিয়েই অশোক প্রামাণিকই চিকিৎসা করিয়েছে। আমার দিন 15 আগে বুক ধরপড় করছিল, ফোনে ডাক্তার বেদজ্ঞর সাথে যোগাযোগ করি। উনি আমার শারীরিক অবস্থা জেনে ওষুধ বলে দেন। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। ওনাকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উনি আমার কাছে ডক্টর গণেশ বেদজ্ঞ নন, উনি আমার কাছে গণেশ দৈবজ্ঞ। করোনায় অসুস্থ ছিলেন, হসপিটাল থেকে সোজা আমাদের বাড়িতেই উঠেছিলেন। সেই সময় আমি নিজে চোখে দেখেছি যে ফোন আসছে ডাক্তারবাবুর, কেউ জানে তিনি অসুস্থ, অনেকে আবার জানে না তিনি অসুস্থ নয়। তো যাই হোক, ফোন যখনই আসছে, তিনি ঘুমোচ্ছেন, ঘুম থেকে ডেকে দিচ্ছি, সঙ্গে সঙ্গে উঠে তিনি ফোন রিসিভ করছেন, ওষুধ বলে দিচ্ছে, কোথাও কোনো বিরক্ত নেই। ঘুমোচ্ছে, ঘুম থেকে একটুখানি ডেকে দিলেই সে ফোনে হ্যালো বলে এমনভাবে সাড়া দিচ্ছে যেন ওতেই অর্ধেক চাঙ্গা হয়ে যাচ্ছে। শুধু যে উনি ওষুধ দিয়ে চিকিৎসা মানুষের করেন না তা না, ওনার কথা মধ্যে শুধু রামকৃষ্ণদেব, মা শারদা, বিবেকানন্দ এই সমস্ত দিয়ে তিনি যে জীব সেবা শিব সেবা এটা প্রতিটি মুহূর্তে বুঝিয়ে দেন। ডাক্তার গণেশ বেদজ্ঞ এবছর 2022-এর ডিসেম্বরে 87 পার হয়ে 88-তে পা রাখবেন।
শরীর ও মনে এখনো যথেষ্ট সচল। এখনো প্রতি মাসের প্রথম শনিবার সঙ্গে আরও 2 জন চিকিৎসক নিয়ে কলকাতা থেকে জয়রামবাটি কামারপুকুরে পৌঁছে যান নির্দিষ্ট সময়ে রামকৃষ্ণ মিশনে চিকিৎসা নিতে আসা দরিদ্র মানুষদের চিকিৎসা করতে, কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই। গাড়ির পেট্রোল আর চালকের ব্যবস্থা করেন মেয়ে। 2001 সালে স্বামী অমেয়ানন্দ উনি আমাকে ডেকে এই করলেন যে বললেন ওনারা একটা অ্যালোপ্যাথি চিকিৎসা সেন্টার করবে যদি আমি রাজি হই। আমি তো ভাবলাম এ তো বিরাট প্রাপ্তি। আমি এখান থেকে শনিবার চলে যাই, রাত্রিরে করে থাকি, রবিবার ওখানে চিকিৎসা করি। এটা 2001 সালের সেপ্টেম্বর। এবং 2002 সালে আমি কামারপুকুরের সঙ্গে জড়িত হয়ে যাই। ডাক্তারবাবু দীর্ঘদিন 2001 সাল থেকে মায়ের কাছে আসছেন, এখানে রোগী নারায়ণের সেবা করছেন। তিনি প্রকৃত নারায়ণ জ্ঞানেই সেবা করেন। তার অধ্যবসায়, তার ধৈর্য এই অপূর্ব, দেখার মতো। আমাদের ছেলেরা বিরক্ত হয়ে যায়, কিন্তু ডাক্তারবাবুর মধ্যে সেই বিরক্তি নেই। তার যে বেদজ্ঞ পদবী, টাইটেল, সত্যিকার তিনি হচ্ছেন বেদজ্ঞ। তিনি তার সে জাজ্জল্য প্রমাণ আমরা ভুরি ভুরি পাই। তার সে প্রতি কথার মধ্যে তার যে আধ্যাত্মিক জ্ঞান, তিনি ছোট্ট গল্পের মধ্যে প্রতি প্রসঙ্গক্রমে স্বামীজির কথা, ঠাকুরের কথা, উপনিষদের কথা, গীতার অজস্রতার শ্লোক তার মুখস্থ, প্রসঙ্গক্রমে ঠিক যেটা দরকার ব্যবহারিক যেটা প্র্যাকটিক্যাল বেদান্ত বলছেন স্বামীজি, ডাক্তারবাবু সেটা দেখেছি প্র্যাকটিক্যাল বেদান্ত। সেই প্র্যাকটিক্যাল বেদান্ত ডাক্তারবাবুর মধ্যে করছেন তিনি। সেই জীবসেবা, নারায়ণ সেবা করছেন জীবসেবার মধ্যে দিয়ে, না এই নারায়ণ জ্ঞানে জীবসেবা করছেন। ডাক্তারবাবু রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দকে নিয়ে লিখেছেন নানা প্রবন্ধ। সেগুলি একত্রিত করে প্রকাশ করেছেন একটি বই, উত্তরণের পথে। জয়রামবাটিতে আমি যাই, আর জয়রামবাটিতেও ওখানে ম্যাগাজিনে আমার লেখা দিয়েছি। তো ওখানকার যে মহারাজ, তিনি আমাকে বলে, স্বামী অমেয়ানন্দ, এটা ওনার কাছে চিরঋণী। উনি বললেন আপনার লেখাগুলো এক জায়গায় করে একটা বই আকারে বার করুন। উনি এই প্রেরণাটা আমাকে দিয়েছেন, স্বামী অমেয়ানন্দ, যার জন্য ওনার একটা চিঠিও আমি পেয়েছি, সেইটা আমি ছাপিয়েও দিয়েছি। আর বাগবাজারের মহারাজ তিনিও এই বইয়ের সম্বন্ধে একটা লেখা দিয়েছেন এবং বলছেন নামটা ভালোই হচ্ছে, উত্তরণের পথে। ডাক্তারবাবুকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এলাকায় তাঁর জন্মদিন পালন করেন প্রতিবেশী ঋষি অরবিন্দ গবেষক পণ্ডিত অসীম ঘোষাল। এক আধজন ছাড়া কেউ ওনাকে ডাক্তারবাবু বলে ডাকেন না, সবার কাছে উনি গণেশ দা। আমি কিন্তু স্পেশালি আমি গণেশ দা বলি না, আগে বলতাম। যখন থেকে বুঝেছি ওনার মধ্যে এমন কিছু, যে ক্রাইটেরিয়াটা দেখেছি, সেই ক্রাইটেরিয়ায় আমি গুরু বলে ডাকি। লোকটার কাছে যখন নলেজের জন্য দেখেছি বসে বসে কাউকে রুগী দেখছেন, পাশাপাশি বুঝল অসীম, শ্রী অরবিন্দ এই কথা বলেছেন, গীতায় শ্রীকৃষ্ণ এই কথা বলছেন, বা বিবেকানন্দ কি কথা বলেছেন, পরে প্রম্পটলি বলে যাচ্ছেন। পাশাপাশি একজনকে বলেন এই 3 ঘন্টা অন্তর অন্তর এই ওষুধটা খাবেন। যে আমরা দেখেছি এখান থেকে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার দূরে চলে গেছেন, হেঁটে হেঁটে রুগী দেখে এলাম, দেখে এসে একটা চায়ের দোকানে এসে বসে গল্প করছেন। আমরাও প্রার্থনা করি ডাক্তারবাবুর বয়স বাড়লেও মনের গতি যেন না কমে। সবাইকে আত্মজ করে রাখা, কাউকে ঠেলে সরিয়ে না দেওয়া, এমন উদ্যমী স্বজনই যে আমাদের শ্রয়ণ। সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজ ধামানি দিব্যানি তস্থু বেদাহম এতং মহান্তং আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এইটা রবীন্দ্রনাথ তার কবিতায় কি সুন্দর প্রকাশ করেছে, সেইটাই বলি। একদা এ ভারতের কোন মনতলে কে তুমি মহান প্রাণ, কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে, শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্য ধামবাসী। আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ, যিনি আধারের পারে জ্যোতি।